হ্যালো। তোমরা কি শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। জি স্যার, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা ফিডব্যাক এন্ড অসিলেটর চ্যাপ্টারটা পড়ছিলাম। ফিডব্যাক অংশটা আমাদের কমপ্লিট হয়েছে গত ক্লাসে। আজকে অসিলেটর চ্যাপ্টার মানে অসিলেটর অংশটুকু আমরা মূলত শুরু করব। ফিডব্যাকের জন্য আমরা একটা ইকুয়েশন বের করেছিলাম আর কি, যে আমাদের ক্লোজ লুপ গেইন মানে অ্যাম্পলিফায়ারের তোমার গেইন উইথ ফিডব্যাক, অ্যাম্পলিফায়ারের গেইন উইথ ফিডব্যাক যেটা আমরা বলি আর কি, এফ অথবা এ প্রাইম দিয়ে আমরা ডিনোট করেছিলাম। এবং তার আমরা ভ্যালু পেয়েছিলাম এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এবি। এটা পজিটিভ ফিডব্যাকের জন্য, আর নেগেটিভ ফিডব্যাকের জন্য হয় এ বাই ওয়ান প্লাস এবি। এই ইকুয়েশনটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমাদের এটা আজকে প্রয়োজন হবে। এ এফ যেটা, এফটা হচ্ছে আমাদের মূলত আমরা যেটা বলেছি ক্লোজ লুপ গেইন বা গেইন উইথ ফিডব্যাক। আর এটা হচ্ছে আমাদের উইদাউট ফিডব্যাকের যে গেইন, বা যেটাকে আমরা ওপেন লুপ গেইন বলি। মানে আমাদের যে ফিডব্যাক নেটওয়ার্কের মাধ্যমে আমাদের লুপটা মূলত কমপ্লিট হয় বা লুপটা তৈরি হয় আর কি। তো ফিডব্যাক নেটওয়ার্ক যদি থাকে তাহলে সেটা ক্লোজ লুপ হবে, এবং সেখানে আমরা বলবো সেই গেইনটা হচ্ছে ক্লোজ লুপ গেইন। আর যদি ফিডব্যাক নেটওয়ার্ক না থাকে তাহলে আমাদের এখানে লুপটা ক্লোজ হচ্ছে না, মানে আউটপুটের সাথে ইনপুটের কোনো লুপ এখানে থাকছে না আর কি। লুপ মানে অবশ্যই ক্লোজ আর কি, এটা সেই কারণে বলা হচ্ছে। তো এখানে আউটপুটের সাথে যেহেতু কোনো লুপ এখানে হচ্ছে না, এই কারণে এটাকে আমরা বলতে পারি ওপেন লুপ গেইন, এটাকে আর কি। আর নিচে যেটুকু ছিল ওয়ান মাইনাস এবি, এইটুকু অংশ টোটালটাকে আমরা যেটা বলেছিলাম সেটা কি ছিল, যে লুপ গেইন। মানে আমাদের একটা কমপ্লিট একটা ফিডব্যাক ফিডব্যাক আছে এরকম একটা সার্কিটে, এটা হচ্ছে আমাদের মূলত লুপ গেইন বলা হয়, সম্পূর্ণ ওয়ান মাইনাস এবি বা ওয়ান প্লাস এবি যেটাই হোক। আর শুধু এবিটা হচ্ছে আমাদের যেটা বলেছিলাম যে এটা ফিডব্যাক ফ্যাক্টর, আর তার মধ্যে বিটা হচ্ছে ফিডব্যাক রেশিও বা ফিডব্যাক মানে তোমার যে পোর্শনটুকু আমরা নিচ্ছি আর কি, যে ইয়াটা, সেই রেশিওটা হচ্ছে মূলত বি আর কি, বা বিটা দিয়ে অনেক সময় এটা বলা হয়। তো এগুলো আগে বলা হয়েছে আর কি, এটা নিয়ে ডিটেলসে যাচ্ছি না, এইটুকু একটু মনে রাখো তোমরা তাহলে হবে। আমরা এখানে দুই রকমের ফিডব্যাক করতে পারি, নেগেটিভ এবং পজিটিভ ফিডব্যাক। আমাদের যখন অসিলেটর নিয়ে কথা বলবো তখন আমাদের মূলত পজিটিভ ফিডব্যাকটা আমাদের দরকার হবে আর কি। এখন অসিলেটর জিনিসটা কি সেটা এটা আমাদের জানা দরকার। এটার জন্য আমরা একটু অন্য জিনিস শেয়ার করি। তোমরা কি অল্টারনেটর নাম শুনেছো কখনো? অল্টারনেটর, অল্টারনেটর এই নামটা কি কখনো তোমরা শুনেছো? স্যার, সম্ভবত পরিচিত না স্যার এটার সাথে, বা মনে নাই থাকলেও স্যার। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। তো এখানে ছবিতে দেখো যে একটা জিনিস দেখা যাচ্ছে আর কি, এটাকে আমরা বলি মূলত অল্টারনেটর। এখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটাই এক একটা অল্টারনেটর। এবং এটা তোমরা জেনারেটর নামে চিনবে আর কি। আমরা যেটাকে জেনারেটর বলি সেটাই আসলে অল্টারনেটর। আসলে যেটা অল্টারনেটিং কারেন্ট তৈরি করে বা অল্টারনেটিং ওয়েভ ফর্ম তৈরি করে, সেটাকে আমরা বলি মূলত অল্টারনেটর। এখন এই অল্টারনেটর একটা ডিভাইস যেটা তোমার এখান থেকে তুমি মানে অসিলেটিং ওয়েভ ফর্ম পাবে আর কি। তো যেহেতু এখানে এটা এটা থেকে আমরা ইয়ে পাচ্ছি, কিন্তু অসিলেটর আর এই অল্টারনেটর জিনিসটা কিন্তু আলাদা। কারণ হলো মানে আলাদা বলতে কি, তাদের কাজটা অনেকটা একই রকম। দুইটাই আমাদের মূলত অসিলেটিং ওয়েভ ফর্ম বা অসিলেশন আমাদের তৈরি করতে পারে কোনো একটা ওয়েভ ফর্মে। কিন্তু এটার পার্থক্য হলো মানে কোথায় তুমি অ্যাপ্লিকেশন করবে এটা আর কি। তো অসিলেটর দিয়ে আমরা যে কাজটা করতে পারি, মানে অল্টারনেটর দিয়ে যে কাজটা করতে পারি, অসিলেটর দিয়েও সে কাজটা করতে পারবো। মানে সে কাজ বলতে কি, সেরকম ওয়েভ ফর্ম তৈরি করতে পারবো। কিন্তু অসিলেটর দিয়ে যত ফ্রিকোয়েন্সি পর্যন্ত ওয়েভ ফর্ম তৈরি করা সম্ভব হবে, এই অল্টারনেটর দিয়ে অত বেশি ফ্রিকোয়েন্সি তৈরি করা সম্ভব হবে না। কারণটা হলো জেনারেটরে তোমরা জানো যে এটা যে ফ্রিকোয়েন্সি, এটা ডিপেন্ড করে হলো এর
ইয়ার রোটরের স্পিডের উপরে, মানে কত অ্যাঙ্গুলার স্পিডে রোটরটা ঘুরছে তার উপরে একটা ডিপেন্ড করে। আর একটা ডিপেন্ড করে সেটা হলো এর পোল সংখ্যা কতগুলো পোল আছে এই রোটরে, তার উপর ডিপেন্ড করে আর কি। মানে জেনারেটরের যে, সরি রোটর বলছি, তোমার যে আর্মেচার কয়েলের যে পোল সংখ্যা আর কি, তার উপরে ডিপেন্ড করে যে এটা ফ্রিকোয়েন্সি কত হবে। পোল সংখ্যা যত বেশি, এটা ফ্রিকোয়েন্সি তত বেশি। আবার রোটরের স্পিড যত বেশি হবে, এর ফ্রিকোয়েন্সি তত বেশি হবে। এখন এইভাবে নিয়ে মোটামুটি 1000 হার্জ পর্যন্ত স্পিড এটাতে সহজে তৈরি করা যায় আর কি। কিন্তু 1000 হার্জের উপরে গেলে পারে আর এটাতে অত বেশি সহজ হয় না, কারণ হলে রোটরের স্পিড অনেক বেশি বাড়াতে হবে। তুমি চিন্তা করো 1000 হার্জ, মানে এটা যদি একটা পোল যদি আমরা হিসাব করি, তাহলে প্রতি সেকেন্ডে আমাকে এই রোটরটাকে 1000 বার ঘোরাতে হবে আর কি, তাহলে এটা ফ্রিকোয়েন্সি হবে 1000 হার্জ। তো এই 1000 আরপিএম, 1000, সরি প্রতি সেকেন্ডে, আরপিএস আর কি, প্রতি সেকেন্ডে 1000 বার রোটেশন, আরপিএস যেটা কিনা 1000, এটা হিউজ একটা নাম্বার। এখন এত বেশি অ্যাঙ্গুলার স্পিডে যদি ঘোরে, তাহলে মূলত এটার যে রোটেশনের যে বিয়ারিং শ্যাফট যেগুলো আছে, এগুলো সবগুলো মানে হিটে গলে যাবে, এরকম একটা অবস্থা হবে আর কি। আর আরেকটা হলো পোল সংখ্যা যদি তুমি বাড়াও, তাহলে এটা বাড়বে, কিন্তু পোল তুমি যত বেশি বাড়াবে, সেখানে আবার এর যে এফেক্টিভ ভোল্টেজ যেটা, সে ভোল্টেজের পরিমাণ আবার কিন্তু কমে আসে। কারণ পোল বাড়াতে যে তুমি এই যে প্রত্যেকটা ইয়াতে তারের পরিমাণ মানে কমিয়ে দিচ্ছ আর কি। একটা পোলে আগে যদি 100 ভাগ দিতে, ওই একই জায়গার মধ্যে যদি এখন তুমি 10টা পোল করো, তাহলে এখানে কিন্তু ওই 100 ভাগের 10 ভাগ হয়ে যাচ্ছে কিন্তু তারের নাম্বার অফ টার্ন। তো এরকম কিছু এখানে ডিফিকাল্টি আছে আর কি। সব মিলে আমরা এই অল্টারনেটর দিয়ে হাই ফ্রিকোয়েন্সির সিগন্যাল তৈরি করতে পারি না, মানে খুব বেশি হাই পারি না আর কি, 1000 হার্টজ পর্যন্ত মোটামুটি পারা যায় আর কি। তো এই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল তৈরি করার যে ডিভাইসটা, এটাকে আমরা বলি মূলত অসিলেটর। এবং অসিলেটর তোমরা ব্যবহার করেছো হয়তো, সেকেন্ড ইয়ারে তোমরা কি ব্যবহার করেছো অসিলেটর? স্যার করছি। করেছো, আচ্ছা। হ্যাঁ, অসিলেটর যেখানে ব্যবহার করেছো, যেটা কি করে আমাদের মূলত একটা মানে অসিলেটিং ওয়েভ ফর্ম এটা তৈরি করে দেয় আর কি। এসি হতে পারে, মানে তোমার এসি আর কি আমরা যেটা বলি আর কি। এখন এই ওয়েভ ফর্মটা হতে পারে সাইনোসয়েডাল, হতে পারে ট্রায়াঙ্গুলার বা রেক্টাঙ্গুলার, অথবা অন্যান্য অন্যান্য যেসব শেপ গুলো হয়, এগুলো যে কোনো শেপের এখানে হতে পারে আর কি। এখন ছবিটা একটা জিনিস দেখো, যে আমাদের এই নিচে যে অংশটা, মানে যেখানে আমরা কার্সর রাখছি, এই জিনিসটা একটা মূলত কমন এমিটার অ্যাম্পলিফায়ার। নিচের এই ছবিটা কমন এমিটার অ্যাম্পলিফায়ার। এখন এই কমন এমিটার অ্যাম্পলিফায়ারে তুমি যদি ইনপুটে কোনো সিগন্যাল দাও, তাহলে স্যার আউটপুটে তুমি একটা সিগন্যাল পাবে আর কি, মানে ওটার স্যার ম্যাগনিফাইড শেয়ারিং রূপ। কি স্টপ করছেন? ও, শেয়ার পেজ শেয়ার। শেয়ার হয়নি, ও আচ্ছা, সরি সরি, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি একটা, এটা হচ্ছে আমাদের মূলত কমন এমিটার কনফিগারেশন একটা অ্যাম্পলিফায়ার। এবং কমন এমিটার কনফিগারেশনের অ্যাম্পলিফায়ারে আমরা যদি কোনো ইনপুটে কোনো ভোল্টেজ বা কোনো সিগন্যাল যদি আমরা দিই, তাহলে আউটপুটে আমরা এর ম্যাগনিফাইড রূপ পাবো আর কি, যেটা বলছিলাম। এখন এই যে আউটপুটে ম্যাগনিফাইড রূপ একটা পাচ্ছি আর কি, আমরা যদি এটাকে একটা ফিডব্যাক নিই, আউটপুট থেকে একটা অংশ আমরা যদি ইনপুটে এটাকে যদি ফিড করি কোনো একটা নেটওয়ার্কের মাধ্যমে, এবং সেটা যদি পজিটিভ ফিডব্যাক হয়, তাহলে আমরা এখান থেকে যে লুপ গেইন পাবো, মানে আমাদের ক্লোজ লুপ গেইন যেটা, সেই ক্লোজ লুপ গেইনটা কতখানি হবে, আমরা যে ওখানে এ এফ যেটা আমরা বললাম, সে এ এফ এর সমান হবে আর কি। এবং সেটা হবে, আমরা একটু বোর্ডে চলে যাই এবার। তা আমরা বোর্ডে বাকি অংশটা লিখি। তাহলে যেটা বলছিলাম, আমাদের যে পজিটিভ ফিডব্যাকের জন্য যে আমাদের ক্লোজ লুপ গেইন এ এফ ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই 1 - ab, এটা হবে। তাহলে আমরা যে কাজটা করছি, আমাদের মূলত পজিটিভ ফিডব্যাক নিচ্ছে আর কি। এখন এই যে নিচে আমাদের লুপ গেইন যেটা আছে 1 - ab, এখানে এবি এর ভ্যালু যদি হয় কোনো সময় 1, যদি আমরা এটাকে মানে এর অ্যাবসলিউট ভ্যালু যদি 1 হয়, তাহলে আমাদের লুপ গেইনটা কতখানি হবে? এটা অন অন হলে পরে আমাদের এবিটা হবে মূলত 0, এবং এ এফ এটা সমান, তখন আমরা বলতে পারি এ ডিভাইডেড বাই 0, মানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ইনফিনিটি। তাহলে তুমি চিন্তা করো যে এ এফ আমাদের লুপ গেইন, ক্লোজ লুপ গেইন, এটা হয়ে যাচ্ছে ইনফিনিটি। এর মানেটা কি? একটা পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারে আমরা যদি এর এবি এর ভ্যালু কোনোভাবে 0 করতে পারি, সরি এবি এর ভ্যালু যদি কোনোভাবে অন করতে পারি, তাহলে এর ক্লোজ লুপ গেইন হয় ইনফিনিটি। এই ইনফিনিটি হওয়ার মানেটা কি, কেউ কি ধারণা করতে পারো? এটা ইনফিনিটি হওয়ার মানে হলো আমরা
কোনো ধরনের ইনপুট সিগন্যাল না দিয়েও আউটপুটে একটা সিগন্যাল পেতে পারি আর কি। এবং সেটা এই যে ইনফিনিটি বলছি আমরা, মানে ইনফিনিটি মানে এখানে গেইন, এটা তাই না, গেইন ইনফিনিটি মানে হলো আমরা যদি ইনপুটে কোনো সিগন্যাল যদি দিই আর কি, সেই সিগন্যাল যাই দিই এটার ভোল্টেজ ইনফিনিটি হয়ে বসে থাকবে, কারণ আমরা জানি যে আউটপুট ভোল্টেজ এটা সমান হচ্ছে গেইন গুণিত ইনপুট ভোল্টেজ। তো তাহলে আউটপুটে যে ভোল্টেজ এটা কেমন হবে, আমাদের ইনপুটে যদি যাই ভোল্টেজ দিই আমরা, এটাকে যদি আমরা ইনফিনিটি গুণ করছি তাহলে আউটপুটে আমাদের এর ইনফিনিটি ভোল্টেজ হয়ে যাবে। এখন ইনফিনিটি ভোল্টেজ মানে কি, একটা অ্যাম্পলিফায়ারের জন্য আমরা যখন গেইন বলেছিলাম, এটার ইনফিনিটি ভোল্টেজ মানে কিন্তু যে অনেক বড় একটা নাম্বার এমন না, আমরা এটা আগে বলেছি যে এখানে ইনফিনিটি বলতে বোঝাই এটা ম্যাক্সিমাম যে ভ্যালু হতে পারে সেই ভ্যালুটা হওয়া। তার মানে আমাদের সার্কিটের অপারেটিং ভোল্টেজ মানে সার্কিটের যে ভোল্টেজ অপারেট করছে আর কি, যে ভোল্টেজ তুমি একে সাপ্লাই দিয়েছো, সেই ভোল্টেজটা যদি হয় 20 ভোল্ট বা 12 ভোল্ট, এটা যত ভোল্টের হবে আমাদের এই আউটপুট ভোল্টেজটা তত ভোল্ট হয়ে যাবে। এটা হওয়া মানে হলো এর গেইন ইনফিনিটি হওয়া। তো যাই হোক, এখানে আমরা সামান্য পরিমাণ ইনপুট দিই বা না দিই, আমাদের এখানে এই গেইন আমরা পাবো আর কি। এই ইনফিনিটি ক্লোজ লুপ গেইনের মানে হলো এটা, আমরা এখানে কোনো ধরনের ইনপুট না দিলেও আমাদের আউটপুট হাই, ইনপুট দিলেও আউটপুট হাই থাকবে আর কি। তো এই কন্ডিশনে যেটা হবে সেটা হলো যে ওই যে আমাদের কমন এমিটার কনফিগারেশনের যে অ্যাম্পলিফায়ারটা ছিল, এই অ্যাম্পলিফায়ারটা তখন একটা অসিলেটর হিসাবে কাজ করবে আর কি। বুঝছো, অসিলেটর হিসাবে কাজ করবে। অসিলেটর মানেটা কি, যে অসিলেটর এমন একটা ডিভাইস যেটা কিনা আমাকে একটা মানে তোমার অসিলেটিং ওয়েভফর্ম তৈরি করে দেয় আর কি, এসি একটা ওয়েভফর্ম তৈরি করে দেয়। এখন এই অসিলেটরটা হতে পারে দুই রকমের, একটা হচ্ছে তোমার সাইনোসয়েডাল অসিলেটর আর একটা হচ্ছে রিল্যাক্সেশন অসিলেটর। অসিলেটর দুই রকমের হয়, একটা হচ্ছে সাইনোসয়েডাল অসিলেটর আর দুই নম্বর হলো রিল্যাক্সেশন অসিলেটর। এখন সাইনোসয়েডাল অসিলেটর কোনটা, যেটা তোমাকে শুধুমাত্র সাইন ওয়েভ তৈরি করে দিবে। এই সাইন ওয়েভ তৈরি করে যেটা, এটাকে আমরা বলি সাইনোসয়েডাল অসিলেটর। আর যেটা যেটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম ছাড়া বাকি যে ওয়েভ ফর্ম গুলো আছে, যেমন এটা হতে পারে তোমার এরকম স্কোয়ার ওয়েভ। স্কোয়ার ওয়েভ হওয়া মানে কিন্তু এটা আবার রেক্টেঙ্গুলার ওয়েভও তৈরি করতে পারে তোমার এই ইয়েটা কম বেশি করে আর কি। মানে এরকমই যেটা হয়ে যায় তাহলে আমাদের এটা রেক্টেঙ্গুলার ওয়েভ, তাই না? যাই হোক, তারপরে এটা ছাড়া হতে পারে ট্রায়াঙ্গুলার ওয়েভ, এমন হতে পারে শতুথ ওয়েভ, বুঝছো? এগুলো আর কি, মানে যেটা নন সাইনোসয়েডাল যেসব ওয়েভ গুলো সেটাকে তৈরি করে যেটা, সেটাকে আমরা বলি রিল্যাক্সেশন অসিলেটর। বা তোমার এটা মানে এগুলো সবগুলোকে আমরা কমন ভাবে বলতে পারি আমাদের অসিলেটর বা সিগন্যাল জেনারেটর আমরা এটা বলতে পারি। এখন এটা যদি সাইনোসয়েডাল হয় তাহলে সাইনোসয়েডাল অসিলেটর, আর যদি সাইনোসয়েডাল ওয়েভফর্ম যদি তৈরি না করে তাহলে এটা রিল্যাক্সেশন অসিলেটর। এখন একটা অসিলেটর হওয়ার জন্য আমাদের মূলত তিনটা জিনিসের দরকার হবে। যে কোনো একটা অসিলেটর, এটাতে আমাদের মূলত তিনটা জিনিস থাকে, মানে তিনটা পোর্শন থাকে একটা সার্কিটে, যেখানে অসিলেশনটা মূলত যেখানে তৈরি হয় এটা একটা অংশ, এটাকে অ্যাম্প্লিফাই করবে এটা একটা অংশ, আর আর একটা হলো যে ওই যে অসিলেশনটা যে কন্টিনিউ করবে এটার জন্য তোমাকে মূলত ওই যে ফিডব্যাক দিতে হবে, সেই ফিডব্যাকের একটা অংশ। সব মিলে তিনটা পোর্শন থাকবে। তাহলে একটা হচ্ছে অসিলেটরের মধ্যে একটা পোর্শন যেটাকে বলা হবে ওই অসিলেটরি আর কি। অ্যাম্প্লিফায়ার। আর 3 নম্বর পোর্শনটা হলো ফিডব্যাক নেটওয়ার্ক, এটা। তাহলে আমাদের একটা পোর্শন থাকবে হলো মূলত, এটা হচ্ছে আমাদের মূলত এই অসিলেটর বা অসিলেশন যেখানে হবে আর কি, সেই পোর্শনটা হচ্ছে মূলত এটা। এটা সব প্রথমে তোমাকে অ্যাম্প্লিফায়ার যে পোর্শনটা আছে, ওই অ্যাম্প্লিফায়ার পোর্শনে মূলত সিগন্যালটা মানে এখানে ফিড করবে আর কি এর ইনপুটে, এবং অ্যাম্প্লিফায়ারের যে আউটপুট সেটা যাবে সব প্রথমে আমাদের এই ফিডব্যাক নেটওয়ার্কে, এবং ফিডব্যাক নেটওয়ার্ক থেকে
একটা অংশ এটা যাবে আবারও এটাতে। এই আর কি আমাদের মূলত কমপ্লিট অসিলেটরে আমরা যদি ব্লক ডায়াগ্রাম বলি তাহলে সেটা হচ্ছে এই জিনিসটা। এখন এখানে অনেক রকমের জিনিস হতে পারে, যে অ্যাম্পলিফায়ারটা তুমি কমন ইমিটার ব্যবহার করতে পারো, কমন বেজ কমন কালেক্টর কনফিগারেশন হতে পারে। আবার যে অসিলেটর যে পোর্শনটা আছে এই অসিলেটর পোর্শনটা এটা হতে পারে এলসি অসিলেটর, হতে পারে আরসি, অথবা হতে পারে ক্রিস্টাল। এখানে কোনটা আছে কোনটা হবে তার উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের অসিলেটর মানে হতে পারে আর কি। কিন্তু অসিলেশন যেখানে তৈরি হবে ওই পোর্শনটা এলসি বেজ হতে পারে, আরসি বেজ হতে পারে, অথবা ক্রিস্টাল বেজ হতে পারে, অথবা আরো অন্যান্য রকম হওয়াও সম্ভব আর কি। তারপরে আমাদের আছে হলো ফিডব্যাক নেটওয়ার্ক। এই ফিডব্যাক নেটওয়ার্কে যেটা থাকবে সেই ফিডব্যাক নেটওয়ার্কটা আমাদের অবশ্যই হতে হবে পজিটিভ ফিডব্যাক, এবং সেখানে এই পজিটিভ ফিডব্যাক হওয়ার পরে আমাদের যে ফেজ ডিফারেন্স আর কি, আমাদের এই যে এই আউটপুট এবং ইনপুটের সেই ফেজ ডিফারেন্স হবে মাস্ট বি হতে হবে এটা 0 ডিগ্রি অথবা সরি 360 ডিগ্রি। আর এটা অবশ্যই পজিটিভ ফিডব্যাক হতে হবে আর কি, পজিটিভ ফিডব্যাক এবং 360 ডিগ্রি অথবা 0 ডিগ্রি এর ফেজ অ্যাঙ্গেল, মানে ইনপুট আউটপুট অ্যাম্পলিফায়ার আউটপুট এবং এর ইনপুটের মাঝে আর কি। তো এই কতগুলো কন্ডিশন যদি হয় তাহলে এটা একটা অসিলেটর হিসাবে কাজ করবে। এখন এই অসিলেশনটা হবে, কিন্তু অসিলেশনটা হয়ে এটা সাস্টেন করবে কিনা, মানে সার্কিটে অসিলেশনটা তৈরি হবে কিন্তু এই অসিলেশনটা সাস্টেন করবে কিনা এটা নিয়ে একটা কন্ডিশন আছে, যেটাকে বলা হয় কন্ডিশন ফর সাস্টেনেবল অসিলেশন, অথবা আর একটা নাম আছে যেটাকে বলে বার্কহাউসেন ক্রাইটেরিয়া। সেটা আমরা একটু পড়ি। অসিলেটর নিয়ে কি তোমাদের আর কোনো প্রবলেম আছে? যেহেতু তোমরা সেকেন্ড ইয়ারে পড়েছো আমরা এর আরো ডিটেলসে গেলাম না। অসিলেটর ডিভাইসটাই মূলত এই যে এটা মূলত অসিলেটিং ওয়েভফর্ম আমাদের তৈরি করে দেয়, সাইনোসয়েডাল, ট্রায়াঙ্গুলার, রেক্টেঙ্গুলার এই ধরনের ওয়েভফর্ম গুলো তৈরি করে। হ্যাঁ বলো। স্যার সেকেন্ড ইয়ার পড়ছি বলতে স্যার আমরা জাস্ট এলসিআর এর একটা মানে টিওএই সার্কিটের একটু ও কাজ আচ্ছা করছি এবং ওটা দিয়ে কাজ করছি, আসলে ডিটেইল আচ্ছা কিছু আচ্ছা। পড়িনি আমরা ওইভাবে স্যার এটা দিয়ে। ও আচ্ছা। তো এই পর্যন্ত যা বলছি সেটা তোমরা বুঝতে পারছো? আমি ডিটেলস বলছি মোটামুটি আর কি, আমি মোটামুটি ডিটেলসে বলছি। এ পর্যন্ত যা বলছি এগুলো বুঝতে পারছো কিনা, যদি কোনো জায়গায় না বোঝো একটু বলবে সাথে সাথে। আর সেকেন্ড ইয়ার যেটা পড়েছো সেটা তোমরা যে এলসি রেজোনেন্স সার্কিট তোমরা পড়েছিলা সম্ভবত, তাই না? জি স্যার, এলসি সিরিজ এলসিআর প্যারালাল। এগুলা পড়ছিলাম এবং এটা দিয়ে একটা একটা মাত্র প্র্যাকটিক্যাল করছিলাম স্যার, হ্যাঁ হ্যাঁ এছাড়া একটা আসলে প্র্যাকটিক্যাল। আমরা কিছু জানি না আসলে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তোমরা এই পর্যন্ত যা দেখেছো শুধুমাত্র অসিলেটর ওই ডিভাইসটা দেখেছো, মানে ওই যে জাস্ট বক্স টাইপের এরকম, এবং সেই ডিভাইসটা যেটা থেকে সিগন্যাল পাও তোমরা আর কি, সাইনোসয়েডাল বা জি স্যার। রেক্টেঙ্গুলার ওয়েভফর্ম পাবো, সেটাই আর কি। তো ওইটাই অসিলেটর এবং ওর সার্কিটটা নিয়ে আমরা মূলত এই চ্যাপ্টারে কথা বলবো। এখন সেই অসিলেটর অনেক রকমের হতে পারে, আমরা যেটা বলেছি যে এটা কি টাইপের, মানে ওয়েভ ফর্মের উপর ভিত্তি করে হতে পারে, অথবা এর মেকানিজমের উপর ভিত্তি করেও আমরা কতগুলো মানে এক্সাম্পল বলতে পারি আর কি। টাইপ বলতে কি আমাদের মূলত ওয়েভ ফর্মটা কি, এটা হচ্ছে মূলত টাইপ। আর কোন মেকানিজমে এটা তৈরি এটার উপর ভিত্তি করে এটা যে তোমার পয়েন্ট ব্রিজ হতে পারে, টিউনড অসিলেটর হতে পারে। আমরা একটু নামগুলো লিখে দিই। এটার এক্সাম্পল হচ্ছে তোমার সব প্রথমে টিউনড অসিলেটর, পয়েন্ট ব্রিজ অসিলেটর, ক্রিস্টাল অসিলেটর, ফেজ শিফট অসিলেটর, বুঝছো? সরি, ফেজ শিফট অসিলেটর, এই আর কি। আরো আরো আছে আর কি, এটাই শেষ না। বা কলপিটস অসিলেটর আছে আরেকটা। তো এটা অনেক সময় বিজ্ঞানী নামেও হয়, অথবা কোন অসিলেশন মেকানিজমে কাজ করছে তার নামেও হয় আর কি। ফেজ শিফট অসিলেটর এটা মূলত মেকানিজমের নামে, ক্রিস্টাল, তারপরে তোমার টিউনড, এগুলো মূলত মেকানিজম কি অসিলেশনের তার উপর ভিত্তি করে। আর ওয়েন ব্রিজ, কলপিটস এগুলো বিজ্ঞানীর নাম অনুযায়ী মূলত এগুলো নাম দেওয়া হয়েছে আর কি। তো এই অসিলেটরের মধ্যে আমরা কিছু পড়বো, সবগুলো তো অত পড়া সম্ভব হবে না। ওয়েন ব্রিজ পড়বো, ক্রিস্টাল পড়বো, ফেজ শিফট, কলপিটস, এই অসিলেটর গুলো আমরা পড়বো।
টিউনড অসিলেটরটা আমরা তোমাদের সিলেবাসে নাই, এই কারণে আমরা এটা স্কিপ করব মোটামুটি আর কি। তবে এমনি বুঝে রাখো, আমরা টিউন অসিলেটর বলতে বোঝাবো যে এখানে এলসি অসিলেশনটা ব্যবহার করা হয়, এবং এলসি সার্কিট টিউন সার্কিট বলা হয়, তোমরা এটা জানো। আমরা যখন পড়েছি এটা এলসি সার্কিট, সেখানে মানে ফার্স্ট ইয়ার আর কি, এখানেও তোমরা জানবে যে এলসি সার্কিটকে টিউন সার্কিট বলা হয়, কারণ টিউনিংটা মূলত এটা দিয়ে করা যায় আর কি, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোল করা যায়। তো এই এই বেসিসে যদি মূলত অসিলেশনটা হয়, তাহলে সেটাকে আমরা টিউনড অসিলেটর বলি আর কি। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা বলছিলাম যে আমাদের ক্রাইটেরিয়াটা, কন্ডিশন ফর সাস্টেনেবল অসিলেশন। তোমরা কি লেখা পড়তে পারছো? ছোট হচ্ছে কি? এই যে ক্রাইটেরিয়াটা যেটা বলছি আমরা, সেটা হচ্ছে বার্কহাউসেন ক্রাইটেরিয়া অথবা কন্ডিশন ফর সাস্টেইনড অসিলেশন, তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা। এখানে আমাদের কন্ডিশন মূলত আছে দুইটা। এক নাম্বার কন্ডিশন সেটা হচ্ছে বি এ, আমাদের যে লুপ গেইন ছিল বি এ, এই বি এর অ্যাবসলিউট ভ্যালু এটা ইকুয়ালস টু হবে 1। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। আচ্ছা, তো যেটা আমরা বলছিলাম আর কি, আমাদের যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে মূলত এর যে লুপ গেইন এটা হতে হবে 1, আর ফেজ অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি বা 360 ডিগ্রি। এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অসিলেশনটা সাস্টেইন করবে। এবং সাস্টেইন যদি করে তাহলে আমাদের যে জিনিসটা হবে সেটা হলো যে আহ, আমাদের আউটপুট যে ওয়েভফর্ম, সেই আউটপুট স্যার হ্যাঁ। স্যার বোর্ডটা বোঝা যাচ্ছে না স্যার। একটু এবার একটু বুঝতে অসুবিধা হবে, কারণ হলো আমার ফোনের নেটওয়ার্ক আমি সেট করেছি ওয়াইফাই, কোনো কারণে ওদের চলে গেছে আর কি, মাঝে মাঝে প্রবলেম হয়। তো ফোনের নেটওয়ার্ক একটু স্লো, 4G নেটওয়ার্ক বলে কিন্তু আসলে 4G ভাবে না, এই কারণে হয়তো একটু হ্যাঁ ঝাপসা হয়তো দেখাচ্ছে। যাক, তোমার ক্রাইটেরিয়া কি বুঝতে পারলে এটা বার্কেশন ক্রাইটেরিয়াটা? হ্যালো, আচ্ছা তুমি একটু রেসপন্স করো, তাছাড়া আমি বুঝতে পারছি না যে আসলে তোমরা শুনতে পাচ্ছ কিনা, কারণ নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে এখানে। স্যার লেখা বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম, মানে বিষয়টা দুটোই বুঝতে পারলাম দুটোই না। দুটোই আর কি, দুটোই, তুমি দুটোই বুঝতে পারছো কিনা? স্যার জিনিসটা বুঝতে পারিনি স্যার, কিন্তু লেখাটা আপাতত বুঝতে পারছি স্যার। আচ্ছা, জিনিসটা হলো যে কোনো একটা অসিলেশন হবে কিনা, মানে অসিলেটরে অসিলেশনটা হবে কিনা, এটার একটা ক্রাইটেরিয়া আছে, একটা কন্ডিশন আছে, যেটাকে বলা হয় পারকাশন ক্রাইটেরিয়া অথবা কন্ডিশন ফর সাস্টেইনড অসিলেশন বলা হয়। তো সাস্টেইন অসিলেশনের কন্ডিশনটা কি? কন্ডিশনটা হলো যে এই যে লুপ, আমরা যে লুপ গেইনটা যেটা বলি, একটা ফিডব্যাক হলে পরে সেই ফিডব্যাকে যে লুপ গেইন বি এ এটা হতে হবে 1। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। আর আমরা যে ফিডব্যাক করছি মানে আউটপুটের একটা অংশ নিয়ে যে ইনপুটে ফিড করছি, এই আউটপুট এবং ইনপুটের মধ্যে ফেজ ডিফারেন্স হয় 0 ডিগ্রি হবে অথবা 360 ডিগ্রি হবে, যেটা কি আসলে বোঝাচ্ছি মূলত এটা পজিটিভ ফিডব্যাক হবে, তাই না? 0 ডিগ্রি হোক বা 360 ডিগ্রি হোক, এই দুই অ্যাঙ্গেলের জন্য আউটপুট সিগন্যালটা ইনপুট সিগন্যালের সাথে মূলত ইন ফেজে থাকবে, তাই না? এবং ইন ফেজে থাকা মানে হলো মূলত এখানে পজিটিভ ফিডব্যাক হওয়া, এই জিনিসটাই মূলত এখানে বলছে। তাহলে 2 নম্বর কন্ডিশনটা হলো মূলত পজিটিভ ফিডব্যাক হওয়ার কন্ডিশন। আর 1 নম্বর কন্ডিশনটা হলো যে এটা মানে এই অ্যামপ্লিটিউডটা ফিক্সড রাখার একটা কন্ডিশন। এখন কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ।
এখন এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে তাহলে এটা একটা যদি সাইনোসয়েডাল সিগন্যাল জেনারেটর যদি হয় তাহলে একটা এরকম সাইনোসয়েডাল ওয়েভফর্ম তৈরি করবে, এবং এর যে অ্যামপ্লিটিউড এটা কমবেও না বাড়বেও না, এটা যতক্ষণ সময় ধরে তুমি সার্কিটে পাওয়ার রাখবে ততক্ষণ পর্যন্ত একই রকমের একই অ্যামপ্লিটিউডের একই ফ্রিকোয়েন্সি একটা সিগন্যাল তুমি পাবে আর কি। এবং এটাকে বলা হচ্ছে যে ওয়েভফর্মটা বলতো এখানে মানে অসিলেশনটা সাস্টেন করছে, টিকে থাকছে। সাস্টেন করা মানে কি টিকে থাকা, তাই না? আর যদি এটা সাস্টেনেবল অসিলেশন যদি না হয় তাহলে এখানে দুই রকমের অসিলেশন হতে পারে, মানে ফিডব্যাক হওয়ার পরও এটা দুই রকমের অসিলেশন এখানে হতে পারে। তারপরেও সেটা হলো আমাদের যে অ্যাম্প্লিটিউড আছে সেই অ্যাম্প্লিটিউডটা মানে গ্রো করতে পারে একটু, যেটাকে আমরা বলি যে গ্রোয়িং টাইপ অসিলেশন। এবং গ্রোয়িং টাইপ অসিলেশনের জন্য আমাদের আউটপুটের যে ওয়েভ ফর্মটা ঠিক এরকম ভাবে আস্তে আস্তে ওয়েভ ফর্ম বাড়তে থাকবে আর কি। এখন এটা কি এক্সপোনেনশিয়ালি বাড়বে নাকি অন্য কোনো ফাংশন অনুযায়ী বাড়বে, এটা ডিপেন্ড করছে হলো তোমার সার্কিটের উপরে, বিভিন্ন প্যারামিটার উপরে। তাহলে এটা যদি আমরা ওয়েভফর্মটা আঁকাই তাহলে ঠিক এই রকমের একটা ওয়েভফর্ম। দেখো আমাদের ফ্রিকোয়েন্সি মোটামুটি একই থাকবে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, তবে এর অ্যাম্প্লিটিউড বাড়তে থাকবে। এবং এটা কখন হবে, আমাদের এবিটা যদি মানে লুপ গেইনটা যদি একের থেকে যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা হবে। আর যদি একের থেকে যদি ছোট হয় তাহলে আমাদের একের থেকে ছোট হওয়া মানে হলো প্রতি সেক্টরে প্রতি স্টেপে এটা মূলত একটু একটু করে এর অ্যাম্প্লিটিউড কমতে থাকবে। এবং অ্যাম্প্লিটিউড যদি কমতে থাকে তাহলে এটার যে ওয়েভফর্মটা হবে এটাকে আমরা কি বলবো, যেটাকে ডিকেইং টাইপের অসিলেটর বা ডিকেইং অসিলেশন আমরা এটা বলতে পারি। এবং তার ওয়েভফর্মটা হবে ঠিক, যদিও একটু অল্প জায়গার মধ্যে আঁকানো হয়ে গেল, এটা বুঝে নাও। মূলত এরকম আর কি। প্রথমে অ্যাম্প্লিটিউডটা বড় থাকবে, তারপরে ছোট হতে হতে ডিকে করে একদম একসময় জিরো হয়ে যাবে আর কি। তো এই ডিকে টাইপের হতে পারে অথবা গ্রোয়িং টাইপ হতে পারে। এই দুই রকম যদি আমাদের এই লুপ গেইন একের সমান যদি না হয়, একই সমান না হলে আমাদের বাকি এই দুটো কন্ডিশন হতে পারে। আর যদি লুপ গেইনটা এক হয় তাহলে জাস্ট এরকম একটা সাস্টেন অসিলেশন তৈরি করবে আর কি। তো যাই হোক, আমরা এই অসিলেটর নিয়ে আমরা তাহলে এখন একটা এক্সাম্পলে চলে যাই, যে আমরা যে যতগুলো নাম হলো তার মধ্যে আমরা এই যে ফেজ শিফট অসিলেটর এটাতে আমরা চলে যাবো। আমরা তাহলে এখানে একটা মেকানিজমটা যদি বুঝি তাহলে আমাদের অসিলেশনটা আরো মানে অসিলেটর চ্যাপ্টারটা আরো বোঝা সহজ হবে আর কি। আমরা কমন এমিটার কনফিগারেশন ব্যবহার করব। তোমরা কি হাইব্রিড প্যারামিটার পড়েছো? হ্যালো, তোমরা কি হাইব্রিড প্যারামিটার পড়েছো? স্যার হাই হাইব্রিড বুঝতে পারলাম না কথাটা। হাইব্রিড প্যারামিটার না স্যার। দেখো একটা সার্কিট আঁকেছি, এটাই হলো আমাদের মূলত ফেজ শিফট অসিলেটর বলা হবে এটাকে। এটা হচ্ছে আমাদের ফেজ শিফট অসিলেটর। ফেজ শিফট অসিলেটর কেন বলা হয় এখানে, মূলত ফেজ শিফটিং এর মাধ্যমে অসিলেশনটা আমরা করি আর কি এখানে। এটা মূলত এই কারণে ফেজ শিফট বলা হচ্ছে। এবং ফেজ শিফট নেটওয়ার্ক একটা এখানে আছে আমাদের। এই যে ডান দিকে দেখো যে আচ্ছা, ডান দিকে দিই, এটা হচ্ছে সি সি তিনটে সি আর কি। এই তিনটেই আমাদের আওয়াজ, এখানে আর দেওয়া আছে তিনটে আমাদের আর মানে তিনটে রেজিস্টর তিনটা ক্যাপাসিটর। এই তিনটা রেজিস্টর বা তিনটা ক্যাপাসিটর মিলে আমাদের মূলত ফেজ শিফট নেটওয়ার্ক
এখানে তৈরি হয়েছে, মানে যেখানে আমাদের আউটপুট সিগন্যালের ফেজ শিফট করি, আমরা এটাকে অল্টার করি, যে ফেজ যেটা ছিল এটাকে চেঞ্জ করি এই নেটওয়ার্কের মাধ্যমে, মানে এইটুকু পোর্শনে, এবং তারপরে সেটাকে আমরা এই অংশটা নিয়ে এসে এর ইনপুটে দিয়ে রাখি। বুঝছো? তো এটা একটা কমন ইমিটার কনফিগারেশন। কমন ইমিটার কনফিগারেশনে ইনপুট সিগন্যাল এবং আউটপুট সিগন্যালের মধ্যে ফেজ ডিফারেন্স কত হয় তোমরা কি জানো? একটা কমন ইমিটার অ্যাম্পলিফায়ারের ইনপুট এবং আউটপুট ফেজ ডিফারেন্স কত হয়? কে কি বলতে পারবে? হ্যালো? আচ্ছা, বোর্ড এখন একটু ক্লিয়ার হয়েছে না আগে থেকে? জি স্যার, বোর্ড ক্লিয়ার আছে স্যার, প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি স্যার, ওই সময় লেখায় ব্যস্ত ছিলাম। আচ্ছা, আমরা বলছিলাম যে এটা যদি একটা কমন ইমিটার অ্যাম্পলিফায়ার যদি হয়, মানে আচ্ছা সার্কিটটা আলো আগে, এটা আমাদের কমন ইমিটার কনফিগারেশনের একটা অ্যাম্পলিফায়ার, যেটাতে আমাদের মূলত সেলফ বায়াস কন্ডিশন আছে, যেটাকে আমরা ভোল্টেজ ডিভাইডার বায়াস বলি, তাই না? তুমি এটা করেছো। এইটুকু অংশ প্রথমে দেখো, বাকিটা পরে দেখবো আমরা। কমন ইমিটার কনফিগারেশন, এটা হলো আমাদের ইনপুট, আর এখান থেকে আমরা যদি নিই, এটা হচ্ছে আমাদের আউটপুট, এবং এটা হচ্ছে আমাদের পজিটিভ ভিসিসি, এবং এটা হচ্ছে গ্রাউন্ড, তাই না? এরকম তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে কি সবুজ কালারটা? মনে হয় একটু প্রবলেম হচ্ছে, আমি কিন্তু একটু ভিডিও স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, ভিডিও সেটিংটা একটু চেঞ্জ করি। এখন মনে হয় একটু ক্লিয়ার আগের থেকে, তাই না? দেখো, তাহলে আমাদের এটা কমন ইমিটার কনফিগারেশনের একটা অ্যাম্পলিফায়ার। কমন ইমিটার কি করে বলা হয়? কারণ যে এটা হচ্ছে আমাদের ইমিটার, যেটা ইনপুট এবং আউটপুট উভয়ের সাথে আছে, এই কারণে আমরা বলছি কমন ইমিটার বলছি। এখন ওই বেজে যদি আমরা কোনো একটা সিগন্যাল দিই, তাহলে আউটপুটের যে ওয়েভ ফর্ম, এটা কি বেজের সাথে মানে কত ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে থাকে? এটা ছিল আমার কোশ্চেন আর কি। আউটপুটে তুমি যে সিগন্যালটা পাবা সেটা বেজের থেকে কত ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল হবে নাকি? এগুলো তো তোমার পড়ার কথা, ইন্টারমিডিয়েটে এটা পড়ার কথা তোমাদের। আমরা ইনপুটে যদি ছোট জায়গা, ইনপুটে যদি এরকম একটা ওয়েভ ফর্ম যদি দিই, তাহলে আউটপুটে যেটা পাবো সেটা একটা অ্যাম্পলিফাইড হবে এবং সাথে এরকম হবে। দেখো আমি ট্রু দিলাম, এখন বলো ইনপুট এবং আউটপুটের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে? স্যার 180 তো এখানে তো 180 দেখা যাচ্ছে স্যার। 180, 180 হবে। বুঝছো? আমরা যদি এটাকে কমন এমিটার কনফিগারেশন যদি নিই, কমন এমিটার কনফিগারেশন নিলে পরে যে কোনো কমন এমিটার কনফিগারেশন, এটা এনপিএন হোক অথবা পিএনপি হোক, আমরা যে ইনপুটে যে সিগন্যালটা দিব, আউটপুটে তার 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স একটা সিগন্যাল তুমি পাবে। এটা অ্যাম্পলিফাই হবে, তবে জাস্ট 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স হবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এটা একটু তোমরা পড়বে যে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স কেন হয়, এটা একটু পড়বে। এমনি এখানেও বলতে পারো, এখানেও বলতে পারো 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স কেন হবে আর কি। আচ্ছা যাক, তোমরা একটু চিন্তা করো, এখন হয়তো পারছো না, এটা আমাদের সামনের ক্লাসে বলতে, অনেক ফেজ ডিফারেন্স কিভাবে হয় এটা কোশ্চেন তোমাদের করবো, খুবই সহজ আর কি। অনেক ফেজ ডিফারেন্স কেন হয়, কারণ আমরা এখানে ভোল্টেজ বাড়াচ্ছি, এই সময়তে এখানে কিছু একটা হয় যে ট্রানজিস্টর যদি মোড কনভার্সনে যদি যায়, তাহলে সেক্ষেত্রে এর আউটপুটের ভোল্টেজটা আরো বেশি ড্রপ করে, আরো বেশি কমে যায়। বুঝছো? এই লজিকটা একটু চিন্তা করো, তাহলে এটা পাবে আর কি। আমাদের মূল কথা হলো যে এটা যদি কমন লিমিটার কনফিগারেশন হয়, তাহলে ইনপুটে যা হবে আউটপুট তার থেকে অনেক বেশি হবে। আর এটা যদি কমন কালেক্টর হতো,
কমন কালেক্টর হলে পরে তারা কিন্তু আমার ইন ফেজে থাকতো। এটা একটু খেয়াল রাখবে, কমন কালেক্টর কনফিগারেশন হলে আউটপুট সিগন্যাল ইনপুট সিগন্যালের সাথে ইন ফেজে থাকে, মানে 0 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল হবে তখন। আর কমন ইমিটার হলে পরে এটা হবে মূলত অনেক ডিগ্রি ফেজ ডিফারেন্স। আমাদের এখানে কমন ইমিটার কনফিগারেশন ব্যবহার করছি, এই কারণে এটা অনেক ডিগ্রি ফেজ ডিফারেন্স হয়েছে। আমাদের বারকাশন ক্রাইটেরিয়াটা ছিল কি, যে এটা ফেজ অ্যাঙ্গেল হয় 0 ডিগ্রি হবে অথবা 360 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 360 সরি 180 ডিগ্রি যদি ফেজ ডিফারেন্স তৈরি করে, তাহলে যেটা আমাদের এই যে সাস্টেন অসিলেশন এখানে হবে আর কি, তাই না? আমাদের যে কন্ডিশন যেটা সাস্টেনেবল অসিলেশনের জন্য, এটা তাহলে ফুলফিল করছে না। তো তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে ফেজ যে ইয়েটা ছিল, ফেজ অ্যাঙ্গেল যেটা ছিল সেটাকে আমাদের আরো 180 ডিগ্রি তৈরি করতে হবে আর কি। আমাদের অলরেডি এইটুকুর মধ্যে, মানে এই কমন ইমিটার কনফিগারেশন যেটুকু আছে এইটুকুর মধ্যে আমাদের 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স অলরেডি হয়ে আছে ইনপুট আর আউটপুটের মধ্যে। তো এখানে তুমি যে সিগন্যালটা পাবে, এই সিগন্যালটাকে তুমি যদি আরো 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স তৈরি করতে পারো, তাহলে আমাদের কন্ডিশন ফর সাস্টেইন অসিলেশনটা আমাদের ফুলফিল হবে এবং কন্ডিশনটা মানে অসিলেশনটা তখন চলবে আর কি। এটা করার জন্য আমাদের 3টা ফেজ শিফট নেটওয়ার্ক এখানে আছে, ফেজ শিফট আরসি নেটওয়ার্ক। এটা একটা আরসি নেটওয়ার্ক, এটা একটা আরসি নেটওয়ার্ক এবং এটা আর একটা আরসি নেটওয়ার্ক। এই 3টা নেটওয়ার্কের মাধ্যমে আমরা মূলত এই 300 মানে 180 ডিগ্রিটা আরো ফেজ অ্যাঙ্গেল তৈরি করতে পারি। তো প্রত্যেকটা ফেজ শিফট নেটওয়ার্কে 60 ডিগ্রি করে ফেজ শিফট হয়। একটা ফেজ শিফট নেটওয়ার্কে এই 60 ডিগ্রি করে ফেজ অ্যাঙ্গেল তৈরি করে। এটা একটা 60 ডিগ্রি, এটা আবার 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে এখানে হলো মোট সব মিলে 180 ডিগ্রি এখানে হয়েছে। এখন সবগুলোকে যোগ করো তাহলে কত হয়, এটা সবগুলো মিলে যদি যোগ করো তাহলে এই ইনপুট এবং আউটপুটের মধ্যে এখানে সব মিলে এটা ওই অনেকটি প্লাস এখানে 3টা 60 ডিগ্রি, সব মিলে 360 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল এখানে তৈরি করবে ইনপুট এবং আউটপুটের মাঝে। এবং এইভাবে আমাদের মূলত তারা ইন ফেজে আসবে এবং এটা পজিটিভ তোমার ফিডব্যাক যেটা পজিটিভ ফিডব্যাকের কন্ডিশন তখন করবে। এখন বিষয় হলো যে এই যে আরসি নেটওয়ার্ক এটা কত ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল তৈরি করবে, এটা কিভাবে ডিফাইন করা যায়। আমরা যে ইম্পিডেন্সের কথা জানি, একটা আরসি নেটওয়ার্কের ইম্পিডেন্স জেড কত লিখতে পারি আমরা, এটা কি একটু বলতে পারবে? জেড সমান আরসি নেটওয়ার্ক ইম্পিডেন্স আর স্কয়ার আর স্কয়ার যোগ ওমেগা 1/ওমেগা সি, তাই না? 1/ওমেগা সি এর স্কয়ার। এটা হচ্ছে আমাদের মূলত একটা আরসি নেটওয়ার্কের জন্য ইম্পিডেন্স। তো তার মানে হলো এখানে রিয়েল পার্ট হচ্ছে আর ইমাজিনারি পার্ট হচ্ছে মূলত এই 1/ওমেগা সি। আর আমরা এখান থেকে এটা ফেজ অ্যাঙ্গেল যেটা বের করতে পারি, ফেজ অ্যাঙ্গেল যদি ফাই বলে তাহলে ফাই ইকুয়ালস টু tan ইনভার্স y/x, মানে ইমাজিনারি পার্ট বাই রিয়েল পার্ট, তাই না? তাহলে tan ইনভার্স 1/ওমেগা সি ডিভাইডেড বাই r। এটা করে তুমি যা পাবে, এটাতে আমাদের মূলত এর ফেজ অ্যাঙ্গেলটা কতখানি তৈরি করবে এটা বের করতে পারবে। একটা পার্টিকুলার ওমেগার জন্য, পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সির জন্য আমাদের এর ভ্যালুটা কত হয়, মানে তোমার যে ফেজ অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হয়, এটা তুমি তখন বের করতে পারবে আর কি এই ফর্মুলার সাহায্যে। আচ্ছা, তো আমরা যদি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির জন্য যদি বলি, তাহলে সেখানে আর এবং সি এর ভ্যালু এটাকে ইয়া করে আমরা চেঞ্জ করে হাই ভ্যালু এমন ভাবে নিতে পারি যাতে করে এটা 60 ডিগ্রি হয়। আমরা যে ফ্রিকোয়েন্সিতে এটাকে অসিলেশন চাইবো, আমরা চাইবো সেই ফ্রিকোয়েন্সিতে যেন এর যে এই ফেজ অ্যাঙ্গেল যেটা ফাই, এই ফাইটা যেন 60 ডিগ্রি হয়। এটাকে 60 ডিগ্রি করার জন্য আমরা যে ফ্রিকোয়েন্সির অসিলেটর চাই, ওই ফ্রিকোয়েন্সির সিগন্যাল মানে ওই ফ্রিকোয়েন্সির ওমেগার জন্য আমরা এখন এটাকে ইচ্ছা মতো এই আর এবং সি এর ভ্যালু নিতে পারি আর কি, যাতে করে এটা 60 ডিগ্রি হয়। ঠিক আছে, আমাদের ফাই হতে হবে 60 ডিগ্রি এবং ওমেগা এটা আমরা যে ফ্রিকোয়েন্সি চাই সেই ফ্রিকোয়েন্সির ওমেগা, এবং তার জন্য সি ইকুয়ালস টু হোয়াট, আর ইকুয়ালস টু হোয়াট, আমরা এটা ইচ্ছা মতো নিয়ে নিতে পারি। মানে আমাদের দুইটা প্যারামিটার আছে, যে কোনো একটা ইচ্ছা মতো নেবো এবং ওই অনুযায়ী আর এর ভ্যালু বা সি এর ভ্যালু বাকিটা আর কি সিলেক্টেড হবে। তো যাই হোক, এভাবে আমরা 60 ডিগ্রি করতে পারি। আমাদের এটা ম্যাক্সিমাম কত করতে পারে, ম্যাক্সিমাম 90 ডিগ্রি পর্যন্ত করতে পারে। একটা সি
মানে একটা ক্যাপাসিটর এর ইনপুট এবং আউটপুটের মধ্যে ফেজ অ্যাঙ্গেল মানে ম্যাক্সিমাম 90 ডিগ্রি শিফট করতে পারে। তো প্র্যাকটিক্যাল সিচুয়েশনে এটা তো এই রেজিস্ট্যান্স বা অন্যান্য কিছু কারণে এটা পুরোপুরি 90 ডিগ্রি মানে শিফট করা সম্ভব হয় না। সেক্ষেত্রে এটা আইডিয়াল ক্যাপাসিটর হলে পরে 90 ডিগ্রি শিফট করতো। তো 90 ডিগ্রি যদি শিফট করতে পারতো, মানে আইডিয়াল ক্যাপাসিটর যদি হতো, তাহলে আমাদের দুইটা ক্যাপাসিটর যদি এখানে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স তৈরি হয়ে যায়। কিন্তু যেহেতু এখানে নাই, মানে পুরোপুরি আইডিয়াল ক্যাপাসিটর পাওয়া ওইভাবে সম্ভব না, কিছু পরিমাণ রেজিস্ট্যান্স ক্যাপাসিটরের মধ্যেও থাকে। ক্যাপাসিটর যে মেকানিজমে মানে তৈরি আর কি, যে ম্যাটেরিয়াল তৈরি, তার জন্য কিছু পরিমাণ রেজিস্ট্যান্স এই ক্যাপাসিটরের মধ্যে গ্রো করে, এবং সেই কারণে আর এটা আইডিয়াল হয় না, এবং আমাদের ফেজ অ্যাঙ্গেলটাও মোটামুটি 90 ডিগ্রি আর মানে পুরোপুরি 90 ডিগ্রি এটার ইয়ে করতে পারে না, তৈরি করতে পারে না। সেক্ষেত্রে আমাদের যেটা দরকার মানে হয় আর কি, যদি 90 থেকে যদি একটু কম ফেজ অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে আমরা আরেকটু কমই নিই, একদম প্রিসাইজলি আমরা ইচ্ছা মতো একটা বাইরে থেকে রেজিস্ট্যান্স নিয়ে এটাকে 90 থেকে কম নিয়ে একটা ভ্যালু আমরা সিলেক্ট করি এবং ওই জিনিসটা রিপিট করি করা করি। সেই কাজটা এখানে করা হয়েছে। যেহেতু 90 ডিগ্রি পারছে না, আমরা 60 ডিগ্রি একটা ভ্যালু নিয়েছি, যাতে করে তিনটা, মানে 60 কেন না হলো, কারণ তিনটা যদি আমরা ব্যবহার করি, দুইটা নিলে কিন্তু হচ্ছে না, দুইটা নিলে 90 করে নিতে হতো আর কি, 99 টা 180 হতো। তো 90, তাহলে দুইটাতে যেহেতু হচ্ছে না, তাহলে পরে স্টেপে যাও তিনটা, তাহলে তিনটা নেটওয়ার্ক নিলে পরে একটা অ্যাঙ্গেলের মানে একটাতে আমাদের হতে হবে 60 ডিগ্রি করে, 318 180 ডিগ্রি। তুমি চারটাও নিতে পারো, চারটা নিলে তো আমাদের যেটা করতে হবে তখন কি হবে, 180 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 45 ডিগ্রি, তাই না? তখন আমাদের এটা 45 ডিগ্রি করতে হতো। তার মানে এখানে তুমি ইচ্ছে করলে পারো এই তিনটা নেটওয়ার্কের জায়গায়, তিনটা আরসি নেটওয়ার্ক যেখানে তৈরি করেছি এরকম ভাবে আরো আরো একটা নিতে পারো, এবং তখন তোমাকে ফেজ অ্যাঙ্গেল এই 60 ডিগ্রি জায়গায় 40 ডিগ্রি করতে হবে। এবার 40 ডিগ্রি করে তখন মোটামুটি আবারও ওই অ্যাকচুয়ালি 90 ডিগ্রি 180 ডিগ্রি যদি এখানে হয় ওই নেটওয়ার্কে, এবং বাকি 180 ডিগ্রি তোমাকে এই ট্রানজিস্টরটা তোমাকে দিবে, সব মিলে 360 ডিগ্রি তোমাকে কভার করতে হবে। এই হচ্ছে আমাদের মূলত ফেজ শিফটের ব্যাপারটা, বুঝছো? তাহলে এখন কোনটার কাজ কি, এখন কোনটার কাজ কি এটা বলার জন্য আমরা যেটা বলি যে এই R1 এবং R2 এই দুটো হচ্ছে আমাদের মূলত এর বায়াসিং এর জন্য ব্যবহার করা হচ্ছে, এবং এটা এই অসিলেশনে এর কোনো প্রভাব নাই, বায়াসিং করে এর কাজ শেষ। এখানে একটা ভোল্টেজ ডিভাইডার মানে এখানে তৈরি করা হয়েছে R1 এবং R2 দিয়ে, এবং ওই ভোল্টেজ ডিভাইডারের জন্য এই এটার বেস টু ইমিটার এবং বেস টু কালেক্টর এর মধ্যে আমরা মূলত একটা ফিক্সড ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারছি, যেটাকে বায়াসিংটা মূলত করছে। আর উপরে যেটা রেজিস্টার আছে এটা আমাদের লোড রেজিস্টার বলি, RL, এটা এমিটার রেজিস্টার যেটা আমাদের থার্মাল রানওয়ে অ্যাভয়েড করে, এবং নিচে একটা ক্যাপাসিটর আমরা এটাকে C1 বলতে পারি, যেটা কিনা মানে এসি বাইপাসিং ক্যাপাসিটর বা বাইপাস ক্যাপাসিটর বলা হয় এটাকে। এইটুকু কাজগুলো তো কমন, তোমাকে এই যে ব্লক করে দিয়েছে যেটা কমন এমিটার কনফিগারেশন, এইটুকু সার্কিট এটা তোমরা এই এই কোর্সের মধ্যে অনেক জায়গায় দেখবে এই সার্কিটে বারবারও ড্র করা হবে। এটা কোনো একদম ভালো মতো বুঝে নাও, এবং এটা পরে বলা হবে আর কি। আর এখানে এই যে এটা আমাদের এনপিএন টাইপ ট্রানজিস্টর ব্যবহার করেছি, এটাকে পিএনপি টাইপ ট্রানজিস্টর ব্যবহার করে করা যায়, এটাকে পিএনপি টাইপ করা যাবে। সেক্ষেত্রে আমাদের অ্যারোটা জাস্ট চেঞ্জ হবে, এই ডিরেকশন আমরা যদি দিই তাহলে এটা পিএনপি টাইপ হয়ে গেল। এবং তখন আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা আমরা এখানে প্লাস বিসিসি দিয়েছিলাম, এটা দিতে হবে এখন মাইনাস বিসিসি। দেখতে পাচ্ছ কি লাইট রিফ্লেকশন হচ্ছে মনে হয়। আচ্ছা, এখানে আমরা আগে দিয়েছিলাম প্লাস বিসিসি, আমরা যদি এটা পিএনপি টাইপ যদি ট্রানজিস্টর ব্যবহার করি তাহলে এটার প্লাস বিসিসি উপরে হবে না, এটা হবে মাইনাস বিসিসি, আর এখানে গ্রাউন্ডই থাকবে। তার মানে গ্রাউন্ডের রেসপেক্টে এটা তখন লো পটেনশিয়াল হবে আর কি, যদি পিএনপি টাইপ হয়। আর এনপিএন টাইপ হতে হলে পরে তখন এই কালেক্টরটাই হলো মূলত গ্রাউন্ডের রেসপেক্টে হায়ার পটেনশিয়ালে থাকবে। তো এই আর কি আমাদের মূলত সার্কিটটা। তাহলে সর্বপ্রথমে তুমি একটা ইনপুট যদি এখানে দাও, সেই ইনপুটে অনেক ফেজ ডিফারেন্স হয়ে একটা সিগন্যাল তুমি এই পর্যন্ত পাবে, এবং সেটা যখন এই নেটওয়ার্কের মধ্যে আসবে এই পজিশনে তুমি মানে এখানে পেলে হলো 180 ডিগ্রি ডিফারেন্স, তাহলে এখানে তুমি যেটা পাবে সেই সিগন্যাল হলো 180 প্লাস 60 কত হয়, 180 সাথে 7 যোগ করলে কত হয়, 240, তাই না? 240 ডিগ্রি, এই 240 ডিগ্রির সাথে আরো 60 ডিগ্রি যোগ হবে এইটুকু পোর্শন পার হওয়ার পরে, তাহলে এখানে তুমি যেটা পাবে এটা হলো 240 প্লাস 60 মানে 300 ডিগ্রি হবে এখানে, এবং 300 ডিগ্রির সাথে আরো
360 ডিগ্রি যোগ হবে হলো এখানে, এবং সব মিলে তুমি 360 ডিগ্রি এখানে পাবে, এবং পরে ওই জিনিসটাই মানে ওই সিগন্যালটাই আমরা এখানে টোটালটা যা পাচ্ছি সম্পূর্ণটা নিয়ে আমরা মূলত এর বেজে ফিট করে দিচ্ছি। এবং এইখানে আমাদের যে বি এ লুপ গেইন যেটা, সেই লুপ গেইনটা হবে 1, এমন ভাবে এটাকে নেওয়া হবে আর কি, মানে কম্পোনেন্ট গুলো, যাতে করে লুপ গেইনটা 1 হয়। এবং ফেজ অ্যাঙ্গেলটা তো মূলত এখান থেকে আমরা করে ফেলেছি আর কি 360 ডিগ্রি। তাহলে অসিলেশনটা সাস্টেন করবে, এবং অসিলেশনটা তুমি পাবে কোথায়? অসিলেশনটা কোথায় পাবে? এটার আউটপুটে পাবে, মানে ট্রানজিস্টরের আউটপুট যেটা কালেক্টর, সেই কালেক্টরে তুমি মূলত অসিলেশনটা পাবে। বুঝছো? এখন এটার আমরা আমাদেরকে এটা ডিটেলস এটা কাজ করতে হবে, ক্যালকুলেশনটা করতে হবে যে কত ফ্রিকোয়েন্সি মূলত আমরা এখান থেকে পাবো, এটার অসিলেশন ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। এটা আজকে তো আর সময় নেই মনে হয়, আচ্ছা 11টা নয়। তো আমরা সামনের ক্লাসে এটা অসিলেশনের ফ্রিকোয়েন্সিটা বের করবো, তোমরা এটা একটু পড়বে। এটা আমরা পড়াচ্ছি হলো যে হ্যান্ডবুক অফ ইলেকট্রনিক্স থেকে, তোমরা ইচ্ছা করলে অন্যান্য বইও পড়তে পারো। এলিমেন্টস অফ ইলেকট্রনিক্স একটা আছে, এই বইটা পড়তে পারো। এটা আমাদের সিনিয়র লাইব্রেরিতে আছে, এলিমেন্টস অফ ইলেকট্রনিক্স, এসপি সিং এর বই এটা, এটাও পড়তে পারো। তো এই পর্যন্ত কোনো প্রবলেম থাকলে বলো, আমরা আলোচনা করি। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো হাইব্রিড প্যারামিটার। হাইব্রিড প্যারামিটারটা তুমি একটু দেখে রাখবে, তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা করা সহজ হবে। হাইব্রিড প্যারামিটার এটা সম্পর্কে একটু বলে আমরা আজকে শেষ করব, সময় দিচ্ছি তোমাদের এক্সট্রা। আমরা যেটাকে হাইব্রিড প্যারামিটার বলছি সেটাকে আমরা এইচ প্যারামিটারও অনেক সময় বলি, এইচ প্যারামিটার। আবার এই এইচ প্যারামিটার যেরকম আছে ঠিক একই রকম ভাবে জেড প্যারামিটার আছে, অথবা ওয়াই প্যারামিটারও আছে। এখন এই প্যারামিটার গুলো কি, আসলে আমরা যে একটা ট্রানজিস্টর যখন ব্যবহার করি, সেই ট্রানজিস্টরের আমাদের কিছু আমরা জিনিস বলি আর কি, গেইন কথাটা বলি, তাই না? গেইন বলি, তারপরে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বলি। এখানে আমরা কিছু ইয়ে নেই যে আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের কিছু রিলেশন, মানে আউটপুট ভোল্টেজ কারেন্ট, ইনপুট ভোল্টেজ কারেন্টে কিছু রেশিও নিয়ে আমরা কতগুলো প্যারামিটার বলি আর কি। এই প্যারামিটার গুলো আমাদের একটা ট্রানজিস্টরকে ক্যারেক্টারাইজ করতে সাহায্য করে। এখন এই যে ট্রানজিস্টরের যে সার্কিটটা আছে, এটাকে ক্যালকুলেশন এখন যে অবস্থায় আছে, এই অবস্থাতে এটাকে ক্যালকুলেশন করাটা কঠিন। তো এই কঠিন অংশটাকে আমরা সহজ করতে পারি কিভাবে, যে এটাকে একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা সবপ্রথম কনভার্ট করব, এবং সেই ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে আমরা এগুলো যে কোনো একটা প্যারামিটারের সাহায্যে এটাকে যদি ইয়া করি, কি বলে এটাকে, যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের সেটা সহজ হবে আর কি। এবং আমরা যে জিনিসটা ব্যবহার করবো সামনের ক্লাসে, সেটা হলো এইচ প্যারামিটার। এইচ প্যারামিটারটা কি? এইচ প্যারামিটারটাকে আমরা বলি হাইব্রিড প্যারামিটার, যেটা হতে পারে 4 রকমের প্যারামিটার। একটা হতে পারে এইচ আই ই, স্মল এইচ দিয়ে লেখা হয় সাধারণত এটাকে এইচ আই ই। এটা হচ্ছে আমাদের মূলত ইনপুট ইম্পিডেন্স। এখানে আই দিয়ে বুঝেছি ইনপুট, আর ই দিয়ে বুঝেছি ইকুইভ্যালেন্ট। তো ইনপুট ইম্পিডেন্স এটা হচ্ছে ডেল ইনপুট ইম্পিডেন্স। আমরা ইনপুটে ইম্পিডেন্সটা কি করে মেজার করবো, এটা কমন ইমিটার কনফিগারেশন যদি আমরা বলি, তাহলে ইনপুটের যে ভোল্টেজ, এখানে খেয়াল করো ইনপুটে কি কি আছে আমাদের, মূলত বেজ হচ্ছে ইনপুট, বেজ এবং ইমিটারের মাঝে যে ভোল্টেজ, সেটা হচ্ছে আমাদের ভিবিই ডিভাইডেড বাই ভোল্টেজ বাই কারেন্ট। এবং কারেন্ট আমরা যদি বলি, সেটা হচ্ছে ইনপুটে কারেন্ট আইবি। তো ডেল আইবি এট ভিসি, এটাকে আমরা বলি হলো এই হাইব্রিড প্যারামিটার, যেটা হচ্ছে এইচ আই, ইনপুট ইম্পিডেন্স। বুঝছো? আচ্ছা, এখন এটার মানে দেখো, এটা মানে হলো আমরা এখানে যে কোনো কিছু হতে পারে আমাদের, যদি মানে এটা পার্সিয়াল ডেরিভেটিভ করছে, কারণ হলো এটা আরো অনেক কিছু ফাংশন হতে পারে। তো এই যে বেস টু ইমিটার যে ভোল্টেজ, বেস টু ইমিটার ভোল্টেজের যে চেঞ্জ আর বেস কারেন্টের যে চেঞ্জ, এই দুটো রেশিও যদি আমরা নিই,
এটাকে আমরা বলবো এর ইনপুট ইম্পিডেন্স, মানে ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্টের রেশিও। আমাদের সোজা কথা বলি ইনপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্টের রেশিও। এখন এটা কমন ইমিটার কনফিগারেশন, এবং কমন ইমিটার কনফিগারেশনের জন্য ইনপুট ভোল্টেজটা হচ্ছে মূলত বেস টু ইমিটার ভোল্টেজ এবং ইনপুট কারেন্ট হচ্ছে বেস কারেন্ট। হ্যাঁ, আমরা ইনপুটে যেটা দিচ্ছি। এবং এই ক্ষেত্রে আমাদের এই ভিসি কালেক্টর টু ইমিটার ভোল্টেজ, সিই মানে হলো কালেক্টর টু ইমিটার ভোল্টেজ। কালেক্টর টু ইমিটার ভোল্টেজকে আমাদের কনস্ট্যান্ট রাখতে হবে। এটাকে কনস্ট্যান্ট রেখে স্মল বেস কারেন্ট চেঞ্জের জন্য বেস ভোল্টেজে কতখানি চেঞ্জ হয়, এটা হচ্ছে মূলত এর ইনপুট ইম্পিডেন্স বলা হবে। এটা একটা হাইব্রিড প্যারামিটার। তারপরে হলো এইচ আর ই, এইচ আর রিভার্স ভোল্টেজ রেশিও, এটাকে বলা হয় রিভার্স ভোল্টেজ রেশিও। তো এটা সমান আমরা লিখতে পারি হলো আমরা, আচ্ছা এখানে যেটা নামটা আগে দেখো, এটা নাম হচ্ছে রিভার্স ভোল্টেজ রেশিও। মানে হলো আমরা যেটা ধরি যে ইনপুটে সিগন্যাল দিলে সেটা আউটপুটে আমরা পাবো, মানে আমাদের সিগন্যালের ফ্লোটা হলো ইনপুট থেকে আউটপুটের দিকে। আমরা যদি এই নামের সাথে মিল থেকে যদি এটা বলি, তাহলে ভোল্টেজের রেশিও হবে মূলত এটা আমাদের যেটা বলছি ইনপুট ভোল্টেজ রেশিও, মানে এটা একটা ভোল্টেজের রেশিও প্রথম কথা। এবং ভোল্টেজের রেশিওটা কেমন, যে যেদিকে আমাদের মূলত সিগন্যালের ফ্লো হয় সেটার উল্টা ডিরেকশনে, তার মানে হলো এটা হচ্ছে ইনপুটের ভোল্টেজ ডিভাইডেড বাই আউটপুটের ভোল্টেজ। তাহলে ইনপুটের ভোল্টেজটা কি, ইনপুটের ভোল্টেজের চেঞ্জ এটা হচ্ছে ডেল ভিবিই, আর আউটপুটের চেঞ্জটা হচ্ছে মূলত ডেল ভি সি কালেক্টর টু ইমিটার ভোল্টেজ। প্রথম ইনপুটের ভোল্টেজ হচ্ছে বেস টু ইমিটার ভোল্টেজ, আর কালেক্টরের ভোল্টেজ হচ্ছে বেস কালেক্টর টু ইমিটার ভোল্টেজ। এবং এটা হবে কনস্ট্যান্ট ইনপুট কারেন্ট আইবি, এট কনস্ট্যান্ট ইনপুট কারেন্ট আইবি। আচ্ছা, তারপরে এই দুইটা হলো, মোট চারটা আছে, এই হাইব্রিড প্যারামিটার আছে মোট চারটা। এইচএফই একটা আছে, এইচএফই। এফইটা কি, এটা হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট ট্রান্সফার রেশিও, এটাকে বলা হয় ফরওয়ার্ড কারেন্ট ট্রান্সফার রেশিও, ফরওয়ার্ড কারেন্ট রেশিও আর কি বলতে পারো। আর ফরওয়ার্ড কারেন্ট রেশিও মানে কি, আমাদের সিগন্যালটা যে ডিরেকশনে ফ্লো করছে ওই ডিরেকশনে যদি আমরা ধরি, তাহলে আমাদের আউটপুটের কারেন্ট ডিভাইডেড বাই ইনপুটের কারেন্ট, তার মানে হলো ডেল আউটপুটের কারেন্ট হচ্ছে কালেক্টর কারেন্ট আইসি, এবং ইনপুটের কারেন্ট হলো কালেক্টর বেস কারেন্ট আইবি। তাহলে আইসি বাই আইবি at constant base to collector voltage VCE। এটা হচ্ছে 3 নম্বর। আর আরেকটা আছে হাইব্রিড প্যারামিটার, যেটাকে বলা হয় আমাদের HOE। HOE এটা হচ্ছে আউটপুট অ্যাডমিটেন্স বলা হয়। অ্যাডমিটেন্স মানে কি, কারেন্ট এবং ভোল্টেজের রেশিও। ইম্পিডেন্স হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের রেশিও, যেটা এখানে ছিল ভোল্টেজ এবং কারেন্টের রেশিও। আর অ্যাডমিটেন্স হচ্ছে মানে তোমার কারেন্ট এবং ভোল্টেজ রেশিও, মানে ইম্পিডেন্সের উল্টা। এটা তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো আর কি। তো এটার সমান আমরা বলবো, মানে এটা হচ্ছে আউটপুটের কারেন্ট এবং আউটপুটের ভোল্টেজের রেশিও। তাহলে আউটপুটের কারেন্ট হলো ডেল আইসি এবং আউটপুটের ভোল্টেজ হলো ডেল ভিসিই। এবং এটাকে একটা কনস্ট্যান্ট জিনিস নিতে হবে, সেটা হলো কি কনস্ট্যান্ট হবে, এখানে ইনপুটের যে কারেন্ট আইবি এটাকে কনস্ট্যান্ট হতে হবে। তো এই যে ব্র্যাকেটের ডানে যেটা লিখছি এটা হচ্ছে আমাদের মূলত কনস্ট্যান্ট, এটাকে কনস্ট্যান্ট রেখে এটা চেঞ্জের জন্য উপরেটা কি চেঞ্জ হয়, এটাই মূলত আমাদের ওই হাইব্রিড প্যারামিটারটা। এটা হচ্ছে আমাদের ইনপুট ইম্পিডেন্স ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে রিভার্স ভোল্টেজ রেশিও, এটা হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট রেশিও, এটা হচ্ছে আউটপুট অ্যাডমিটেন্স মানে ইম্পিডেন্সের উল্টা। এই হচ্ছে আমাদের চারটা হাইব্রিড প্যারামিটার। এবং এই চারটা হাইব্রিড প্যারামিটারকে নিয়ে আমরা আমাদের যে কোনো ট্রানজিস্টরাইজ সার্কিটকে সিম্পলিফাই করতে পারি। এটার জন্য কিছু মডেল আছে, তো এটা তোমাদের পড়া হয়ে থাকলে আমাদের একটু সুবিধা হতো, যেহেতু পড়া হয়নি তাহলে এটা নিয়ে আমরা সামনে ক্লাস আলোচনা করবো, তারপরে আমাদের সিম্পলিফিকেশনটা করবো আর কি। এটা 7 মধ্যে পড়া হয়নি, আমি যদিও আগে পড়ে নিচ্ছি, তো তারপরও এটা তোমাদের আরো ডিটেলস স্যার পড়াবেন, তো তোমরা এখানে আরো তখন ভালো জানতে পারবে। হাইব্রিড প্যারামিটার, তাহলে হাইব্রিড কেন বলা হচ্ছে, এর কারণটা হলো আমরা এমনি যে প্যারামিটার গুলো সাধারণত ব্যবহার করি সেখানে যে কোনো একদিকে মানে ভোল্টেজ এবং কারেন্টের রেশিও আমরা ব্যবহার করি, কিন্তু এখানে দেখা যাচ্ছে ইনপুটের সাথে আউটপুটের ভোল্টেজের কারেন্টের রেশিও, আবার যে কোনো একদিকে ভোল্টেজের রেশিও, অনেক রকমের মানে ভোল্টেজ এবং কারেন্টের মিক্সড রেশিও এখানে মূলত ব্যবহার করা হচ্ছে।
এই কারণে এটাকে বলা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড মানে আমরা কি বুঝি, যে মিক্সড কোনো কিছু, দুইটা জিনিসের মিক্সচার নিলে পরে আমরা সেটাকে হাইব্রিড বলি সাধারণত, তাই না? মানে একাধিক জিনিসের। তো এখানেও ওইভাবে নাম মিল রেখে এটাকে হাইব্রিড প্যারামিটার বলা হচ্ছে বা এজ প্যারামিটার। এবং এটা মূলত যে কোনো ট্রান্সফারাইজড সার্কিটকে, কমপ্লিকেটেড একটা সার্কিটকে সিম্পলিফাই করার জন্য ব্যবহার করা হয়। এবং এই হাইব্রিড প্যারামিটার ব্যবহার করে আমরা প্রথমে একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট মডেল প্রথমে বানাই, এবং সেই মডেলটাকে আমরা ক্যালকুলেশন করে তারপরে ওখান থেকে এই রেজাল্টটা বের করে নিয়ে আসি। এতে করে আমাদের ক্যালকুলেশনটা খুবই সহজ হয় এবং অল্পের মধ্যে করা যায় আর কি। এখন আমাদের এই যে চারটা বলেছি, চারটা খুব ভালো মতো মনে রাখতে হবে, কোনটা কি বোঝায় এটা একটু মনে রাখতে হবে, এবং কোনটা কোন কনস্ট্যান্ট মানে অবস্থাতে, এটাও একটু ভালো মতো খেয়াল রাখতে হবে আর কি। আমাদের মূলত কনস্ট্যান্টের জন্য দুইটা জিনিস ব্যবহার করা হচ্ছে, একটা কনস্ট্যান্ট বেজ কারেন্ট আর একটা কনস্ট্যান্ট কালেক্টর টিমিটার ভোল্টেজ। এই দুটোই আমাদের মূলত কনস্ট্যান্ট রাখা হচ্ছে। যখন খেয়াল করো আমরা বেজ টু মানে ইম্পিডেন্স যেটা বলছি, বেজ কারেন্টের রেসপেক্টে মানে বেজ কারেন্টের রেসপেক্টে বেজ টু মিটার ভোল্টেজকে যখন আমরা ধরছি, তখন আমাদের আউটপুটের কি অংশ একটা ফিক্সড রাখতে হবে। আউটপুটে আমরা তখন ভিসি মানে কালেক্টর টু মিটার ভোল্টেজ ফিক্সড রাখবো। আমাদের আউটপুটে যখন ফিক্সড রাখতে হবে তখন আউটপুটের ভোল্টেজটাকে ফিক্সড রাখবো। আর ইনপুটে যখন কোনো কিছু ফিক্সড রাখতে হয় তখন আমরা ইনপুটের বেস মানে বেস কারেন্টকে ফিক্সড রাখবো আর কি। বুঝছো? আবারও বলছি, আউটপুটকে ফিক্সড রাখার জন্য আমরা মূলত আউটপুটের ভোল্টেজটাকে ফিক্সড রাখবো, আর আউটপুট ভোল্টেজ হচ্ছে ভিসিই। আর ইনপুটকে ফিক্সড রাখার জন্য ইনপুটের কারেন্টটাকে ফিক্সড রাখবো, যেটা কিনা আইবি আর কি, বেস কারেন্ট। তো এটাতে দেখো রিভার্স ভোল্টেজ রেশিও, এটাতে আমাদের মূলত দুইটা ভোল্টেজ রেশিও হয়, একটা হচ্ছে আউটপুট ভোল্টেজ মানে সরি ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ রেশিও। ইনপুট ভোল্টেজ কোনটা, ভিবিই, এটা আমাদের ইনপুট ভোল্টেজ, আর আউটপুট ভোল্টেজ হচ্ছে ভিসি। এই দুটো রেশিও রিভার্স কেন বলছি, কারণ আমাদের এটা যদি ফরওয়ার্ড হতো তাহলে আমরা ভিসিই কে উপরে রাখতাম, নিচে ভিবিই রাখতাম আর কি। বুঝছো? আমাদের সিগন্যালের ফ্লো ডিরেকশনের সাথে যদি আমরা মিল রেখে যদি বলি, সে কারণে এটাকে রিভার্স বলা হচ্ছে আর কি। এবং এটাতে যেহেতু দুটো ভোল্টেজের রেশিও, আমরা কারেন্ট যদি অল্প চেঞ্জ করি তাহলে ভোল্টেজের হিউজ চেঞ্জ হয়। তাহলে আমাদের যদি কারেন্টটাকে ফিক্সড রাখতে পারি তাহলে ভোল্টেজ গুলো চেঞ্জ অত বেশি মানে ওই হিউজ চেঞ্জ যেটা হওয়ার কথা ছিল সেটা হবে না। এই কারণে আমরা মূলত আইবি কে এখানে ফিক্সড রেখে ভোল্টেজটাকে আমরা মানে চেঞ্জ করবো আর কি। এই কারণে আইবি এখানে ফিক্সড। এখানে দেখা যাচ্ছে যে এফ ই ফরওয়ার্ড কারেন্ট রেশিও, এখানে আমাদের মূলত কারেন্টের রেশিও। তাহলে এখানে যেটা ফিক্সড থাকবে সেটা হচ্ছে ভোল্টেজ, এবং ভোল্টেজ ফিক্সড থাকা মানে হলো আমরা মূলত আউটপুট ভোল্টেজকে ফিক্সড রাখবো ভিসি, কালেক্টর টিমিটার ভোল্টেজ। আর এখানে হচ্ছে আমাদের আউটপুট অ্যাডমিটেন্স এইচ ওই, এখানে আউটপুট কারেন্ট এবং আউটপুট ভোল্টেজের রেশিও। তাহলে এখানে আমাদের ইনপুটকে ফিক্সড রাখতে হবে। তাহলে ইনপুটে কি থাকবে, ইনপুটে ফিক্সড রাখা মানে হলো এর কারেন্টটাকে ফিক্সড রাখা। বুঝছো? মিল আছে, এটা প্রত্যেকটার সাথে মিল আছে। প্রথম দেখে হয়তো একটু জটিল মনে হবে, কিন্তু এটা পড়বে এবং লিখবে সাথে সাথে এটা চিন্তা করবে আর কি, দেখবে একদমই সহজ এবং এটা মনে থাকবে তখন আর কি। কিন্তু এটা যদি যে এমনি মুখস্থ করে রাখতে চাও তাহলে এটা মনে রাখা কঠিন হবে, থাকবে না স্বাভাবিক আর কি, মনে না থাকে স্বাভাবিক। কিন্তু বুঝে বলতে পারে এটা মনে অবশ্যই থাকবে, বুঝতে পারবে। তো ঠিক আছে, আজকে কোনো যদি কোশ্চেন না থাকে আমরা শেষ করি এখানে। স্যার এগুলো কোন বই থেকে পড়ানো হলো স্যার, হ্যান্ডবুক অফ ইলেকট্রনিক্স থেকে কি? হ্যাঁ, হ্যান্ডবুক অফ ইলেকট্রনিক্স এটা পাবে, এই হাইপি প্যারামিটারটা না স্যার, এর আগের টপিকস যেটা। ফেজ শিফট অসিলেটর, ফেজ শিফট অসিলেটর তুমি হ্যান্ডবুক অফ ইলেকট্রনিক্সে পাবে 512 পেজে, সরি 517 পেজে। তো ঠিক আছে, তাহলে এ পর্যন্ত পরে ফেজ শিফট অসিলেটর আমাদের শুধুমাত্র এটার সার্কিটের বর্ণনাটা হয়েছে মোটামুটি, কিন্তু এর অ্যানালাইসিস পুরোটাই বাকি। এর ফ্রিকোয়েন্সি বের করা, অন্যান্য ক্যালকুলেশন করা এখনো বাকি, এটা আমরা সামনের ক্লাসে করবো। তো ঠিক আছে, মানে সামনের ক্লাস বলতে আমাদের ঈদের পরে, আজকে তো ঈদের আগে শেষ ক্লাস, যেহেতু 15 তারিখ আজকে, এবং 21 তারিখ ঈদ। তোমাদের ঈদের শুভেচ্ছা, সবাই ভালো মতো ঈদ করো, সুস্থ থাকো সবাই। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।